কমলা দেবী তার 9 ছেলেকে নিয়ে বাস করে। আর 9 ছেলে যখন বড় হয়ে ওঠে তখন তারা জেদ ধরে বসে 9 জনে একসঙ্গে বিয়ে করবে। সেই জন্য তারা 9 ভাই একসঙ্গে 9 বউকে নিয়ে বাড়িতে আসে। আর নিজের 9 বৌমাকে দেখে কমলা দেবী একেবারে অবাক হয়ে যায়, কারণ 9 বৌমাকে বাড়িতে নিয়ে আসা মানে তাদের খাওয়ানো পড়ানো সমস্ত কিছুর দায়িত্ব শ্বশুরবাড়ির উপরেই পড়ে। কিন্তু তারা যেহেতু গরিব, তাই 9 বৌমা কিভাবে একসঙ্গে সংসার করবে সেই নিয়ে কমলা দেবী ভীষণই দুশ্চিন্তায় পড়ে। কিন্তু 9 জন বৌমা একেবারে 9 ধরনের ছিল। বিয়ের পরে সকালবেলা 4 বৌমার একসঙ্গে ঘুম ভাঙে, আর বাকি বৌমাগুলো ঘুমিয়ে থাকে। আজকে আমি সবার জন্য চা বানাবো, তারপর লুচি আর আলুর দম রান্না করব। আমার মা আমাকে শিখিয়ে পাঠিয়েছে শ্বশুরবাড়ির লোকেদের মন জগিয়ে চলতে, তাই আমি সবার মন জগিয়ে চলার চেষ্টা করব। ঠিক আছে দিদি, তুমি তাহলে সবার জন্য চা করছো করো, তবে আমার জন্য একটু জল গরম করে দাও, তার মধ্যে একটু লেবুর রস দেবে, কারণ সকালে উঠে আমার লেবু জল খাওয়ার অভ্যাস। আর হ্যাঁ, রান্না হয়ে গেলে তুমি তাহলে আমার বাসি জামা কাপড়গুলো একটু ধুয়ে দিও, কারণ আমার হাত খুব ব্যথা। আমার মা বাবা হাতে ব্যথা নিয়ে জামা কাপড় কাচতে বারণ করেছে, তাই আমি আর প্রিয়া একটু বাইরে শপিং করতে গেলাম, ঠিক আছে? বড় বৌমা প্রিয়াকে লেবু জল তৈরি করে দিলে প্রিয়া সেই লেবু জল খেয়ে নেয়, এবং প্রিয়া এবং পিঙ্কি দুজনেই বড় বৌমার রত্নার উপর সমস্ত কাজের দায়িত্ব চাপিয়ে দিয়ে শপিং করতে বেরিয়ে যায়, কারণ তারা দুজনেই বড়লোক ঘরের মেয়ে। আর বড় বৌমার রত্না গরিব ঘরে সকলের জন্য রান্নাবান্না করে। রান্নাবান্না হয়ে গেলে বাদ বাকি বৌমা ঘুম থেকে উঠে পড়ে, আর রত্না সবাইকে চা এবং গরম গরম লুচি আলুর দম খেতে দেয়। কিছুক্ষণ পর রত্না যখন জামা কাপড় কাচতে যায়, ঝুমকি বাপের বাড়ি থেকে একটা বড় ওয়াশিং মেশিন এনেছে, তাই বেকার বেকার হাতে আর জামা কাপড় কাচবো না, ওই ওয়াশিং মেশিনের মধ্যেই জামা কাপড়গুলো দিয়ে দিই, তাহলে নিজে নিজে জামা কাপড় কাচা হয়ে যাবে। এই বলি রত্না যখন ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে যায়, তখনই ঝুমকি সেখানে চলে আসে। আর ঝুমকি তার ওয়াশিং মেশিন ব্যবহার হতে দেখে ভীষণ পরিমাণে রেগে যায়, কারণ সে যে সমস্ত জিনিসপত্র বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে সেগুলো সে শুধুমাত্র একাই ব্যবহার করবে বলে ঠিক করে। ফলে সে তার বড় জায়ের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। তুমি আমার অনুমতি না নিয়ে আমার ওয়াশিং মেশিনে কেন হাত দিলে দিদি? এই ওয়াশিং মেশিনটা আমার বাবা আমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছে, তাই এই ওয়াশিং মেশিনটা শুধুমাত্র আমি ব্যবহার করব। আর তুমি এখন কলপাড়ে গিয়ে জামা কাপড় কেচে নিয়ে এসো, যাও। এরকম করে কেন বলছো? এখন আমরা 9 বৌমা একসঙ্গে সংসার করছি, তাই একজন যদি কোনো একটা জিনিস নিয়ে আসে, বাদ বাকি বৌমা সেই জিনিসগুলো ব্যবহার করতেই পারি, এটা তো স্বাভাবিক। সেই কারণে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুয়ে পরিষ্কার করছি। যদি তাই হয় তাহলে তুমি বাপের বাড়ি থেকে কি নিয়ে এসেছো? তোমার তো বাপের বাড়ি গরিব আর শ্বশুর বাড়িও গরিব, তাই তুমি যদি আমার ওয়াশিং মেশিন ব্যবহার করো, আমি তোমার কোন জিনিসটা ব্যবহার করতে পারবো? কয়েকটা ছেঁড়া কাপড়? ঝুমকি রত্নার সঙ্গে এরকম ভাবে কথা বললে রত্নার ভীষণই খারাপ লাগে, তাই রত্না কিছুতেই ওয়াশিং মেশিন ব্যবহার করে না, বরঞ্চ সে সব জামা কাপড় নিয়ে কলপাড়ে চলে যায় আর কলপাড়ে কষ্ট করে জামা কাপড় ধুয়ে নিয়ে আসে। কারণ রত্না যেহেতু গরিব পরিবারের বউ, তাই তার শাশুড়ি মা কিংবা স্বামী কিছুতেই রত্নাকে ওয়াশিং মেশিন কিনে দিতে পারবে না। আর রত্না যখন জামা কাপড় কাচা হয়ে যায়, তখন প্রিয়া এবং পিঙ্কি বাড়িতে আসে। দিদি এই দেখো, আমরা বাজার থেকে বড় বড় চিংড়ি মাছ আর মাটন নিয়ে এসেছি। আসলে বাবাকে বলেছিলাম কিছু টাকা পাঠাতে, আমরা বাজার করব, তাই বাবা টাকা পাঠিয়ে দিয়েছে, আর আমরা বাজার করে নিয়ে এসেছি। তুমি ভালো করে রান্না করো তো। আর হ্যাঁ, গলদা চিংড়ির মালাইকারি তার সাথে মটন কষা রান্না করবে, কেমন? আজকে সবাই মিলে একসঙ্গে জমিয়ে খাবো। আর শোনো না, মাছ মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে। এই বলে প্রিয়া এবং পিঙ্কি ঘরে চলে যায়। আর রত্না সেই মাছ মাংস পরিষ্কার করে যখন রান্নাঘরে গিয়ে রান্না করবে, তখনই খাবারের গন্ধ পেয়ে লোভে লোভে প্রিয়া এবং পিঙ্কি আবার রান্নাঘরে আসে। আর সেই মুহূর্তে ছোট বউ জিনিয়া তাদের কাছে আসে। আর রত্নাকে গ্যাস ওভেনে রান্না করতে দেখে জিনিয়া প্রচন্ড পরিমাণে রেগে যায়। দিদি, তুমি গ্যাস জ্বালালে কেন? তুমি জানো না আজকে আমার বর এই গ্যাস ওভেন কিনে এনেছে, আর গ্যাস ওভেন কিনে নিয়ে আসার পরে তুমি গ্যাস ওভেনে রান্না করতে শুরু করে দিলে। আর এখন যদি হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যায়, তাহলে কে আবার টাকা দিয়ে গ্যাস নিয়ে আসবে শুনি? না মানে, আসলে আমাদের তো একটাই রান্নাঘর, তাই এখানে একটাই গ্যাস ওভেন রাখা, তাই আমি সেটাতেই রান্না করছি। না, তুমি এই গ্যাস ওভেন ব্যবহার করে রান্না করতে পারবি না। তুমি ওই মাটির উনুনে রান্না করো, তার উপর আবার মটন কষা রান্না করছো, চিংড়ি মাছের মালাইকারি। ও মাই গড, এতে তো অনেক বেশি গ্যাস পুড়বে আর গ্যাস তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।
হ্যাঁ গ্যাস তো পুড়বে, তাতে কি হয়েছে? দুপুরবেলা খাবো না নাকি? আর এই যে গ্যাসে রান্না করা হচ্ছে সেই খাবার তো তোমরাও খাবে। আমরা 9 জন মিলে খাবো, তাই জন্য এই গ্যাসেই রান্না বান্না করা হবে। তুমি বেশি কথা বলো না জিনিয়া। তুমি আবার এত বড় বড় কথা বলছো? তুমি আর পিঙ্কিদি বাড়ির তো কোনো কাজই করো না, রত্নাদি তো সব কাজ করে, তাই আমি রত্নাদির সঙ্গে কথা বলছি। আর আমার বর যেহেতু গ্যাস নিয়ে এসেছে, তাই তোমরা কেউ গ্যাস ব্যবহার করবে না। এই বলে জিনিয়া রান্নাঘর থেকে চলে যায়, আর পিঙ্কি এবং প্রিয়াও নিজের মতো ঘরে চলে যায়, কারণ এখন রান্নাঘরে দাঁড়ালে তাদেরকে উনুনে রান্না বান্না করতে হবে। এর ফলে রত্না একা একা মাটির উনুন জ্বালিয়ে সকলের জন্য চিংড়ি মাছের মালাইকারি, মটন কষা এবং ভাত রান্না করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর বড় বৌমা রত্না তার গরিব সংসারের দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নেয়। এমনকি সে তার বরের সঙ্গে মাঠে চাষবাস করতেও শুরু করে, কিন্তু তার বাকি 8 যা ঘরে শুয়ে শুয়ে আরাম করে। একদিন, দিদি হলুদ কোথায় গো? রান্নাঘরে হলুদ দেখতে পাচ্ছি না কেন? তার সাথে একটু দইও লাগবে। হ্যাঁ আমারও বেসন লাগবে, তার সাথে দই হলুদ সবকিছুই দরকার। কোথায়? রান্নাঘরে তো কোনো মশলাই খুঁজে পাচ্ছি না আমরা। পিঙ্কি এবং প্রিয়ার কথা শুনে রত্না খুবই খুশি হয়, কারণ রত্না মনে করে আজকে তার দুই যা হয়তো রান্না বান্না করবে। তাই তাড়াতাড়ি করে রত্না রান্নাঘর থেকে দই, হলুদ, বেসন, চিনি, আটা, ময়দা ইত্যাদি বের করে নিয়ে আসে। যাক বাঁচা গেল, আজকে আমি একটু বিশ্রাম পেলাম। আজকে আমাকে আর রান্না বান্না করতে হবে না। ওরা মনে হয় আজকে সবার জন্য গরম গরম পকোড়া বানাচ্ছে, তার সাথে পরোটা, জমিয়ে খাওয়া দাওয়া করব। রোজ রোজ রান্না করতে করতে আমি একেবারে হাঁপিয়ে গেছি। এই বলে রত্না এবং তার শাশুড়ি মা বাকি বৌমাদের হাতের খাবার খাবে বলে অপেক্ষা করতে শুরু করে, কিন্তু রত্নার আর যা কিছুতেই রান্নাঘর থেকে বেরোতে চায় না। ফলে শাশুড়ি মা এবং বড় বৌমা ভীষণ পরিমাণে অবাক হয়। কি ব্যাপার মা, এতক্ষণ হয়ে গেল কেউ এখনো রান্নাঘর থেকে বেরোচ্ছে না কেন? ওরা কি আদেও রান্না বান্না করছে? চলুন গিয়ে একবার দেখি, ভীষণ খিদে পেয়ে গেছে, আর পারছি না আমি। এই বলে রত্না তার শাশুড়ি মায়ের সঙ্গে রান্নাঘরে গিয়ে দেখে যে তার 3 যা মুখে ফেস প্যাক লাগিয়ে বসে আছে। আসলে তারা দই, ময়দা, বেসন ফেস প্যাক বানানোর জন্যই খোঁজাখুঁজি করছিল, আর যেটা রত্না বুঝতে পারে না। উফ, মুখে ভীষণ ট্যান পড়েছে। এই বেসন, হলুদ আর দই দিয়ে আমরা যে প্যাকটা বানিয়েছি, আশা করছি আমাদের মুখে সব ট্যান উঠে যাবে। ও দিদি, তুমি এসেছো রান্নাঘরে, তুমি মাখবে নাকি মুখে? কারণ সারাদিন অনেক রান্না বান্না করো তো, তোমার মুখটাও তো অনেক কালো হয়ে গেছে। না না, এই প্যাক নষ্ট করিস না, আমরা রেখে দেব, পরে দরকার পড়লে লাগবে, তখন আবার ব্যবহার করব। তোমরা এতক্ষণ ধরে রূপচর্চা করছিলে, আমি ভাবলাম তোমরা হয়তো সবার জন্য রান্না বান্না করছো। কি মুশকিল, তাহলে আমাকে তোমরা বলতেই পারতে যে তোমরা রূপচর্চা করবে বলে দই, বেসন, ময়দা এসব খুঁজছিলে। আমার তো এতক্ষণে রান্না বান্না হয়ে যেত। বাড়ির কত কাজ পড়ে আছে বলো তো। দিদি, তুমি কি করে ভাবলে যে আমরা রান্না বান্না করব? তাও আবার এতজনের রান্না আমাদের পক্ষে করা সম্ভব নয়। তুমি তাড়াতাড়ি রান্না করে নাও, আর আজকে ডাল, ডিমের অমলেট আর ভাত রান্না করো, কারণ এমনিতেই সংসারে টানাটানি চলছে। প্রত্যেকদিন ভালো মন্দ খেলে মুশকিল, সবার জন্য একটা করে ডিমের অমলেট আর ভাত ডাল ঠিক আছে। এই বলে প্রিয়া এবং পিঙ্কি চলে যায়, আর রত্না তার শাশুড়ি মায়ের সঙ্গে মিলে সকলের জন্য ডাল, ভাত, ডিমের অমলেট রান্না করে। এভাবেই দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় আরো কিছুদিন কাটে, আর ঝুমকি একদিন তার বাবার টাকায় এক বড় টিভি কিনে নিয়ে আসে, আর নিজের ঘরে সে টিভি লাগিয়ে নেয়। আর সন্ধ্যাবেলা করে সে জোরে জোরে টিভি চালিয়ে সিরিয়াল দেখতে শুরু করে। কিন্তু তার বাদ বাকি যা যখন টিভি দেখতে যায় তখন, কি ব্যাপার জিনিয়া, তোমরা আমার ঘরে আসলে কেন? আমার বাবা যেই টিভি কিনে পাঠালো অমনি আমার ঘরে এসে ভিড় করতে শুরু করলে তোমরা। এই কিছুদিন আগে আমি তোমাদেরকে বললাম যে আমার ঘরটা একটু পরিষ্কার করে দাও, আমি বাপের বাড়িতে যাচ্ছি, কিন্তু তোমরা তো কেউ আমার ঘর পরিষ্কার করে দিলে না, আর এখন টিভি দেখতে চলে এসেছো। এই তুমি এত হিংসুটে কেন বলো তো? আমাদের এই গরিব শ্বশুর বাড়িতে শুধুমাত্র তোমার ঘরেই তো টিভি আছে, তাই আমরা একটু টিভিতে সিরিয়াল দেখতে এসেছি। আমাদেরও তো সময় কাটছে না, তাই না? আর টিভি দেখলে তোমার কি এমন ক্ষতি হবে শুনি? কারণ তুমি তো এমনিতেই টিভি চালিয়ে সিরিয়াল দেখছো। আমার টিভি, আমি সিরিয়াল দেখবো, সিনেমা দেখবো, যা ইচ্ছে দেখবো, কিন্তু তোমরা আমার ঘরে আসবে না কেউ। এখান থেকে চলে যাও, যে যার নিজের ঘরে যাও আর নিজের মতো করে থাকো, আমাকে কেউ ডিস্টার্ব করবে না, ওকে? এই বলে জিনিয়া তার জায়দেরকে ঘর থেকে তাড়িয়ে দেয়, আর সে নিজে একা একা বসে টিভি দেখতে থাকে। এভাবেই প্রত্যেক দিন কোনো না কোনো কারণে নয় বৌমার মধ্যে কিছু না কিছু নিয়ে ঝামেলা শুরু হয়, আর তারা কিছুতেই গরিব শ্বশুর বাড়িতে নিজেদেরকে মানিয়ে নিতে পারে না। কারণ একেই তাদের শ্বশুর বাড়ি ছোট, তার উপর তারা এতজন সদস্য। কিন্তু সব থেকে বেশি সমস্যা হয় রত্নার, কারণ সে খুব ভালো মানুষ, আর মুখ ফুটে সে কোনো কথা বলতে পারে না। সে সারাদিন শ্বশুর বাড়ির কাজ করতে ব্যস্ত থাকে।
এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর একদিন হঠাৎ করে রত্না রান্নাঘরে রান্না করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। এমন সময় ডাক্তারবাবুকে বাড়িতে ডেকে নিয়ে আসা হয়। ডাক্তারবাবু চলে গেলে শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে খুশি হয়, কিন্তু রত্নার জায়রা মোটেই খুশি হতে পারে না। কারণ আজকে থেকে রত্না শ্বশুরবাড়িতে কোনো কাজকর্ম করতে পারবে না, আর গরিব শ্বশুরবাড়ির সমস্ত দায়িত্ব রত্নার বাকি জায়েদের ঘাড়ে গিয়েই পড়বে। বলছি, আমার দাদার মেয়ের কিন্তু সামনেই বিয়ে, তাই আমি বাপের বাড়িতে যাচ্ছি। কিছু মাস পরেই ফিরবো, আর এখন আমি বাড়ি ফিরতে পারবো না। তোমরা একটু সংসারের হাল সামলে নিও, কেমন? তুমি এখন এভাবে চলে গেলে কি করে হবে? কে সংসারের হাল সামলাবে শুনি? কারণ আমার সামনে একটা সরকারি চাকরির পরীক্ষা আছে, তাই আমি সংসারের কোনো কাজবাজ করতে পারবো না। এই মাটির উনুনে রান্না করা, কলপারে গিয়ে জামা কাপড় ধোয়া আমার পক্ষে পসিবল নয়, সরি। পিঙ্কি কিছুতেই প্রিয়ার কথা শুনতে চায় না, আর সে বাপের বাড়িতে চলে যায়। প্রিয়াও সেই সুযোগে বাপের বাড়ির দিকে হাঁটা দেয়। অন্যদিকে জিনিয়া এবং ঝুমকি নিজেদের মধ্যে বাড়ির কাজ নিয়ে ঝগড়া করতে শুরু করে। দিদি আর প্রেগনেন্ট হওয়ার সময় পেল না, আমার আর ভালো লাগে না। আমি কারোর জন্য রান্না বান্না করতে পারবো না, আমি শুধু নিজের রান্না নিজেই করব, আর কে কি করবে আমার দেখা দরকার নেই। তুমি যখন নিজে রান্না বান্না করে ঘরে ঢুকে পড়বে, তাহলে আমিও আমার মতো থাকবো, আমিও সংসারে কোনো কাজবাজ করব না। আর এমনিও তো কিছুদিন ধরে আমার শরীর ভালো নেই। এভাবেই কোনো বৌমাই সংসারের দায়িত্ব নিতে চায় না, ফলে রত্না অন্তঃসত্ত্বা অবস্থাতেই একা একা সংসারের সমস্ত কাজকর্ম করে এবং শাশুড়ি মায়ের দেখাশোনা করে, সেই সাথে সবাইকে খেতে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর রত্নার ডেলিভারির সময় চলে আসে। আর রত্না একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। সেই পুত্র সন্তানের জন্ম হবার পর থেকে তাদের সংসারে উন্নতি হতে শুরু করে, আর 9 ভাই কাজের ক্ষেত্রে উন্নতি করে এবং তারা অনেক বড়লোক হয়ে যায়। আর এমন পরিস্থিতিতে রত্নার বাকি জায়েরা শ্বশুরবাড়ির প্রতি ভালোবাসা দেখাতে শুরু করে। তোমরা প্রথম থেকে আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছো, আর আমি যখন অন্তঃসত্ত্বা ছিলাম তখন তোমরা কেউ আমার দেখাশোনা করনি, তাই এখন তোমরা কেউ আলগা পীড়িত করবে না। সবার থেকে আমার হাজবেন্ড সবচেয়ে বেশি টাকা রোজগার করে, সুতরাং তোমরা নিজেদের মতো সংসার করবে, আর আমি নিজের মতো সংসার করব। আমি আর কারোর জন্য কোন রকম কোনো কাজ করতে পারবো না। আজ থেকে আমি আমার শাশুড়ি মা স্বামীকে নিয়ে আলাদা সংসার করলাম। রত্না এমন কথা বললে বাকিরা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। রত্না সেদিনে তার স্বামী এবং শাশুড়ি মাকে নিয়ে আলাদা সংসার করতে শুরু করে, আর সে আলাদাভাবে থাকতে শুরু করে। এর ফলে তার বাকি জায়েরা নিজেদের মতো করে কাজ করতে শুরু করে। এর ফলে তারা আর কোনোদিনও বড় বৌমার ঘাড়ের উপর বসে আরাম করতে পারে না। কি ব্যাপার রিতা, তুমি হঠাৎ করে সাত সকালবেলায় ব্যাগ গুছিয়ে এখানে হাজির হয়েছো কেন? সবেমাত্র 1 মাস হয়েছে বিয়ে হয়েছে, ভালো করে সংসারটা করো। 1 মাস কাটেনি বাপের বাড়িতে এসে হাজির হলে। বৌদি, তুমি তো দেখছি আমাকে একদম দু চোখে সহ্য করতে পারো না। আমি হলাম তোমার দু চোখের বিষ। এই গরমের মধ্যে কোথায় ননদ কষ্ট করে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসেছে, তাকে একটু ঘরে ঢুকতে দাও, বসতে দাও, জল খাবার খাওয়াও, তারপর না হয় প্রশ্ন করো। এই বলে রিতা বাড়ির মধ্যে ঢুকে আসে, আর সে তার ব্যাগ বৌদির হাতে দিয়ে দেয়। বিবাহিত মেয়েকে দেখা মাত্রই তার মা ভীষণ পরিমাণে খুশি হয়। অবশ্য কিছুক্ষণ আগে রিতা তার মাকে ফোন করে জানিয়েছিল যে সে বাপের বাড়িতে আসছে, কিন্তু তবুও রিতার মা কম নয়, সেই ইচ্ছা করেই তার ছেলের বউকে সেই ব্যাপারে জানায়নি। কারণ বদমাইশ ননদের সাথে সাথে বদমাইশ শাশুড়ি মা ও বৌমাকে জ্বালাতে থাকে। তুই এসেছিস, কতদিন পর তোকে দেখলাম, আমার দু চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে। এখন তুই যখন এসেছিস আমি কিন্তু তোকে এখান থেকে যেতে দেব না। ইস, মেয়েটা একেবারে শ্বশুর বাড়িতে কাজ করতে করতে রোগা হয়ে গেছে, আর আমার বউকে দেখো দিন দিন খেয়ে খেয়ে মোটা হচ্ছে। থাক মা, বৌদির সামনে আমার আর প্রশংসা করতে হবে না, কারণ বাপের বাড়িতে আসতে পারেনি তখন থেকে দেখো বৌদির মুখটা কেমন বাংলার পাঁচের মতো হয়ে আছে। আর এই যে বৌদি, তুমি হা করে আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? যাও আমার জন্য ভালো করে গরম গরম দুধ চা আর আমের শরবত করে নিয়ে এসো। আমি এখন দুপুরবেলায় রান্না করছি, তোমার জন্য কিছু করতে পারবো না। এমন করছো যেন অলিম্পিকে ট্রফি জিতে নিয়ে এসেছো। শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমার উপর হুকুম জারি করা শুরু হয়ে গেছে। এভাবেই ননদ বাপের বাড়িতে আসতে না আসতেই বৌদির সঙ্গে তার ঝামেলা বেঁধে যায়, কারণ কামিনী কিছুতেই তার ননদের বদমাইশি সহ্য করতে পারে না। বাপের বাড়িতে আসার সঙ্গে সঙ্গে রিতা তার বৌদিকে গাধার মতো খাটাতে শুরু করে দেয়, আর রিতার সঙ্গে সঙ্গে তার মা রত্না দেবীও পাল্লা ভারী করে। তোমার তো সাহস কম না, তুমি আমার সোনার টুকরো মেয়ের সঙ্গে মুখে মুখে তর্ক করছো। যাও, আমার মেয়ের জন্য তুমি চা জল খাবার সবকিছু বানিয়ে নিয়ে এসো।
আর হ্যাঁ বৌদি, আমি অনেকক্ষণ হেঁটে হেঁটে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসেছি, কারণ আমি আজকে একটাও বাস পাইনি। তাই চা করার পর আমার পায়ে একটু তেল মালিশ করে দেবে। আমি যদিও এখানে আসতে চাই না, তবুও এসেছি বলে একটু তোমার সেবা খেয়েই যাই। আসলে কি বলতো বৌদি, আমার বদমাইশ ননদটা আমার শ্বশুর বাড়িতে এসে উঠেছে, সেই জন্য আমি ভাবলাম বাপের বাড়িতে পালিয়ে আসি, না হলে ওখানে থাকলে আমার ননদ আমাকে জ্বালিয়ে মারবে। ননদের মুখে এমন কথা শুনে কামিনী ভীষণ রেগে যায়, কিন্তু সে যেহেতু বাড়ির বউ, তাকে তার শাশুড়ি মা, ননদ এবং স্বামীর সেবা করতেই হবে। সেই জন্য কামিনী রান্নাঘরে গিয়ে তার শাশুড়ি মা এবং বদমাইশ ননদের জন্য চা জলখাবার করে নিয়ে আসে। রীতা সেই চা জলখাবার খেয়ে নিলে কামিনী তার ননদের পায়ে তেল মালিশ পর্যন্ত করে দেয়। উফ বৌদি, তোমার হাতে না জাদু আছে। সেই বিয়ের আগে মনে আছে তুমি কি সুন্দর আমার গায়ে পায়ে মাথায় তেল মালিশ করে দিতে, আর আজকে তোমার হাতে তেল মালিশ পেয়ে আমার সেই বিয়ের আগের কথা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ রাক্ষসী ননদ, সে তো মনে পড়বেই। আমার মনে হচ্ছে তেল দিয়ে তোমার পা মালিশ করতে করতে তোমার গলাটা টিপে দিই, বদমাইশ কোথাকার। ঠিক এমন মুহূর্তে বদমাইশ ননদ ওরে বাবা গো মা গো বলে চিৎকার করে ওঠে, আর ননদের চিৎকার শুনে কামিনী ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। আসলে রীতা হঠাৎ করে জিভে ভীষণ জোরে কামড় খায়। কি হলো, হঠাৎ করে ষাঁড়ের মতো চিৎকার করে উঠলে কেন তুমি? কি তুমি আমাকে কি বললে? আমি ষাঁড়? আর তুমি এত ফিসফিস করে কথা বলছো কেন? জোরে জোরে কথা বলো, আস্তে কথা বলছো কেন? তুমি তো আমাকে মনে মনে গালাগালি দিলে। ইস, তাই জন্যই আমি জিভে কামড় খেলাম। বাবা গো, মরে গেলাম। তোমার গালাগালি খেয়ে খেয়ে আমি মরে যাব। রীতার কথা শুনে কামিনী কিছু বলে না। এভাবেই ননদের সেবা যত্ন করার পর কামিনী যখন নিজের ঘরে ঘুমাতে যাবে, তখনই রীতা দেওয়ালের দিকে তাকিয়ে ভীষণ পরিমাণে অবাক হয়। কারণ রীতার ঘরে যে বড় স্প্লিট এসিটা লাগানো ছিল, রীতার বিয়ে হয়ে যাওয়ার পর তার বৌদি সেই এসি খুলে নিজের ঘরে লাগিয়ে নেয়, আর সেই ব্যাপারে রীতা কিছু জানতেও পারে না। কিন্তু এখন যেই না রীতা দেখে তার ঘর থেকে এসি খুলে নেওয়া হয়েছে, তখন সে তার বৌদির উপর ভীষণ পরিমাণে রাগ করে। মা, ও মা, আমার বিয়ে হয়ে গেছে 1 মাসও হয়নি, আর তোমার ছেলের বউ আমার ঘর থেকে এসি খুলে নিজের ঘরে বসিয়েছে, আর তুমি সেটা করার জন্য পারমিশন পর্যন্ত দিয়েছো। বৌদি, কি হলো, কানের মাথা খেয়ে নিয়েছো নাকি তুমি? আমার কথা শুনতে পাচ্ছ না? এক্ষুনি আমার ঘরে এসো, আর দাদাকে সঙ্গে করে নিয়ে আসবে। ননদের এরকম চিৎকার শুনে তার বৌদি, মা এবং দাদা সকলেই রীতার ঘরে চলে আসে। রীতা একেবারে তাণ্ডব নৃত্য করতে শুরু করে দেয়। রীতা, তুমি এরকম সিন ক্রিয়েট করছো কেন? তোমার ঘর থেকে এসি খুলে কি আমি মহা পাপ করে ফেলেছি? একদম চিৎকার করবে না। এখন যা গরম পড়েছে, সেই গরমের মধ্যে তুমি বিয়ের আগে তোমার দাদাকে চাপ দিয়ে নিজের ঘরে এসিটা বসিয়েছিলে, কিন্তু আমি কিছু বলিনি। আর এখন তোমার যখন বিয়ে হয়ে গেছে, তখন আমারও তো আরাম করতে ইচ্ছা করে, তাই আমি এসিটা খুলে নিয়েছি। তার মানে তুমি মনে মনে ধরেই নিয়েছিলে বলো যে আমি আর কোনোদিনও বাপের বাড়িতে আসবো না? ঠিক আছে, তুমি যখন এসিটা নিজের ঘরে লাগিয়েই ফেলেছো, তাহলে আজকে থেকে আমি তোমার ঘরে থাকবো, আর তুমি আমার ঘরে থাকবে, তাহলে সমস্যার সমাধান হয়ে গেল। এই বলে রীতা তার বৌদির সুন্দর করে সাজানো গোছানো ঘরের মধ্যে চলে যায়। আর সেই দেখে কামিনী কিছুতেই সহ্য করতে পারে না। কামিনী হাজারবার তার বদমাইশ ননদকে ঘর থেকে বেরিয়ে যেতে বললেও রীতা কিছুতেই সেই ঘর থেকে বেরোতে চায় না। সে একেবারে এসি চালিয়ে বৌদির খাটের উপর চাদর চাপা দিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু ব্যাপারটা শুধুমাত্র বৌদির ঘরের এসি ব্যবহার করা পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। রীতা এবার বৌদির আলমারিতে হাত দিয়ে তার দামি দামি শাড়ি পর্যন্ত ব্যবহার করতে শুরু করে দেয়। উফ, বৌদির এই বেনারসি শাড়িটা কি সুন্দর। আজকে আমি আমার বান্ধবী প্রিয়াঙ্কার সঙ্গে এই শাড়িটা পরেই দেখা করতে যাব। কতদিন প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করি না, আর আমি যদি এই শাড়িটা পরে ওর সঙ্গে দেখা করতে যাই, তাহলেও আমার দিকে হা করে তাকিয়ে থাকবে, কারণ ও ভাবে ওর কাছেই সুন্দর সুন্দর শুধু শাড়ি আছে। এই বলে রীতা তার বৌদির আলমারি খুলে সেখান থেকে দামি শাড়ি বের করে নেয়। আর এমন সময় তার লকারের উপর চোখ পড়ে, তাই রীতা মনে মনে ভাবে সেই লকার খুলে বৌদির সোনা গহনা সে ব্যবহার করবে। কিন্তু কিছুতেই সে লকারের চাবি খুঁজে পায় না, তাই সে আবার তার বৌদিকে ডাক দেয়। কামিনী ঘরে এসে যখন দেখে যে তার বদমাইশ ননদ বেনারসি শাড়ি পরে দাঁড়িয়ে আছে, তখন সে বলে, রীতা, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। তুমি কার পারমিশনে আমার আলমারিতে হাত দিয়েছো? তুমি একেবারে আমার আলমারি থেকে শাড়ি বের করে পরেও ফেলেছো। এটা কিন্তু তুমি ঠিক করোনি। তুমি কার পারমিশনে আমার ঘর থেকে এসি খুলে নিজের ঘরে লাগিয়েছিলে? সুতরাং তুমি যখন কারো পারমিশন নাওনি, তাহলে আমিও তোমার আলমারিতে হাত দেওয়ার জন্য পারমিশন নেব না। ওসব কথা বাদ দাও, তোমার লকারের চাবিটা কোথায় বলো? লকারের চাবি? আমি আমার লকারের চাবি তোমাকে দেবো কেন? আর তুমি আমার লকার খুলে কি করবে শুনি? তুমি কিন্তু একদম আমার লকারে হাত দেবে না।
বেশ করবো, তোমার লকারে হাত দেবো। এত সুন্দর শাড়ি পরেছি, আর শাড়ির সঙ্গে ম্যাচিং গহনা না পরলে হয়? আমি তোমার লকার থেকে দামি সোনার সীতাহার বের করে এই শাড়ির সঙ্গে ম্যাচিং করে পরবো। তাড়াতাড়ি আমাকে লকারের চাবিটা দাও। রীতা নিজের কাছে একেবারে পণ প্রতিজ্ঞা করে যে সে তার বৌদির লকারের চাবি নিয়েই ছাড়বে। সেই জন্য ননদ বৌদির মধ্যে ভীষণ পরিমাণে ঝামেলা শুরু হয়ে যায়। আর এমন সময় প্রীতম নিজের বউ এবং বোনের ঝামেলা থামানোর জন্য সেখানে চলে আসে। রীতা তার দাদাকে দেখা মাত্রই নাকি কান্না কেঁদে দাদার কাছে বৌদির নামে নালিশ করতে শুরু করে দেয়। প্রীতমের এই কথা শোনা মাত্রই কামিনী তার ননদের হাতে লকারের চাবি দিতে বাধ্য হয়। আর রীতা মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয়। সে সকলের সামনেই লকার থেকে সোনার হার বের করে গলায় পরে নেয়। আর সে ইচ্ছে করে তার বৌদিকে দেখিয়ে দেখিয়ে স্টাইল করতে শুরু করে। ও দাদা, ইউ আর বেস্ট দাদা, তোর মতো দাদা যেন প্রত্যেকটা বোন পায়। এই বলে রীতা তার বান্ধবীর সঙ্গে দেখা করতে চলে যায়। আর অনেক রাত পর্যন্ত রীতা বাড়িতে আসে না। কিন্তু কামিনী তখনও জেগে বসে থাকে, কারণ কামিনীকে তার শাশুড়ি মা হুকুম দেয় যতক্ষণ পর্যন্ত না তার মেয়ে বাড়িতে ফিরবে ততক্ষণ কামিনী খাবার খেতে পারবে না। তাই রীতা বাড়িতে ফেরার পর কামিনী তাকে খাবার খাইয়ে নিজে খাবার খেয়ে ঘুমাতে চলে যায়। দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু বদমাইশ ননদ কিছুতেই তার শ্বশুর বাড়িতে ফিরে যাওয়ার নাম করে না। বাবা, দেখতে দেখতে 2 সপ্তাহ হয়ে গেল, কিন্তু আমার বদমাইশ ননদ শ্বশুর বাড়িতে যাওয়ার নামই করছে না। এরকম তো হতে পারে না, আমাকে ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখতে হবে, কারণ ডালের মধ্যে কালো পাথর নিশ্চয়ই আছে। এই বলে কামিনী একদিন ইচ্ছা করে তার ননদকে মিথ্যা কথা বলে যে কামিনী নিজের জন্য সুন্দর শাড়ি কিনতে যাচ্ছে। এর ফলে সুন্দর শাড়ি পাওয়ার লোভে ননদ তার বৌদিকে শপিং মলে শপিং করতে যেতে দেয়। সেই সুযোগে কামিনী গিয়ে উপস্থিত হয় তার বদমাইশ ননদের শ্বশুর বাড়িতে। সেখানে গিয়ে কামিনী তার বদমাইশ ননদের শাশুড়ি মা সুলেখা দেবীর সঙ্গে কথা বলে। কামিনী সুলেখা দেবীকে নিয়ে তার শ্বশুর বাড়িতে চলে যায়। সুলেখা দেবীকে দেখা মাত্রই রীতা একেবারে ভূত দেখার মতো চমকে ওঠে। আর সে মনে মনে খুবই ভয় পেয়ে যায়। এ কি, আপনি এখানে কি করছেন? মানে বৌদি, তোমার সঙ্গে আমার শাশুড়ি মায়ের কোথায় দেখা হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। দাঁড়াও, একটু অপেক্ষা করো। এত অধৈর্য হয়ে পড়ছো কেন? নিশ্চয়ই আস্তে আস্তে সব ঘটনা জানতে পারবে। আর তোমার থেকেও তোমার মা আর দাদার এই ঘটনাটা বেশি জানা দরকার। কাকিমা, আপনি বলুন তো, আপনার নববধূ আপনার মেয়ের উপর কিভাবে অত্যাচার করেছে? আসলে রীতা যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে যায় তখন কিছুদিন পরেই রীতার ননদ পিঙ্কি তার স্বামী সুরেশের সঙ্গে বাপের বাড়িতে ঘুরতে আসে। কিন্তু পিঙ্কি এবং সুরেশের স্বভাব খুবই ভালো ছিল, আর তারা রীতাকে খুবই স্নেহ করে। কিন্তু রীতা যে কেমন মেয়ে সেটা তারা জানতো না। বৌদি, আমি 2 মাসের অন্তঃসত্ত্বা, তাই সুরেশ আমাকে বাপের বাড়িতে রাখতে এসেছে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার ঘাড়ের উপর বসে বসে খাবো না। আমি জানি তোমার নতুন বিয়ে হয়েছে, তাই আমি যে কদিন বাপের বাড়িতে থাকবো আমিও তোমার হাতে হাতে সাহায্য করে দেব, কেমন? ওসব কথা বাদ দাও, তোমার বদমাইশি আমি জানি। তুমি ইচ্ছা করে আমার বরের টাকায় এখানে খেতে এসেছো, কিন্তু আমি সেটা মেনে নেব না। আমি ভালো করে জানি তোমাকে এখান থেকে কিভাবে তাড়াতে হবে। বৌদির মুখে এমন কথা শুনেও পিঙ্কি রাগ করে না, কিন্তু দিনের পর দিন রীতা ইচ্ছা করে পিঙ্কির সঙ্গে বদমাইশি করতে শুরু করে দেয়। একদিন পিঙ্কি ভাত খেতে বসবে, সেই সময় রীতা তার গায়ে গরম ভাতের ফ্যান ঢেলে দেয়। আর পিঙ্কি জ্বালা যন্ত্রণায় একেবারে আর্তনাদ করে ওঠে। এমন দৃশ্য দেখে সুরেশ তার বউকে বাপের বাড়িতে রাখার সাহস পায় না, তাই সুরেশ পিঙ্কিকে নিয়ে বাপের বাড়িতে ফিরে যায়। তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের ক্ষতি করে দিচ্ছিলে। আমার মেয়ের মতো তুমি ভালো ননদ পেয়েছো, তোমার জীবন একেবারে বর্তে গেছে। আর আমি ভাবছি তুমি যখন অবিবাহিত অবস্থায় তোমার বাপের বাড়িতে থাকতে তখন তোমার বৌদি কি জ্বালাতনটাই না সহ্য করতো। তুমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবে, কারণ তোমাকে আমি কিছুতে আর সহ্য করতে পারছি না। এই বলে সুলেখা দেবী তার বদমাইশ বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর রীতা নিজের বাপের বাড়িতে এসে কামিনীকে জ্বালানো শুরু করে দেয়। সমস্ত ঘটনা জানার পর প্রীতম এবং তার মা ভীষণ পরিমাণে রেগে যায়। আমি তোকে সবসময় সবকিছুতে সাপোর্ট করে এসেছি, কিন্তু তুই যে তোর শ্বশুর বাড়িতে এত বাজে ঘটনা ঘটিয়েছিস সেটা আমি জানতে পারলে তোকে কিছুতে এখানে আসতে দিতাম না। তুই আমাদের বাড়ি থেকেও বেরিয়ে যাবি। তুই কোথায় থাকবি আমাদের দেখার দরকার নেই। এই কথা শুনে রীতা খুবই ভয় পেয়ে যায়, আর সে কাঁদতে কাঁদতে সকলের কাছে ক্ষমা চায়। বিশেষ করে রীতা তার শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চায়। শুধু তাই নয়, রীতা তার ননদ পিঙ্কিকে ফোন করেও ক্ষমা চেয়ে নেয়। শেষ পর্যন্ত রীতার শাশুড়ি মা রীতাকে ক্ষমা করে দেয় এবং রীতাকে সঙ্গে নিয়ে বাড়িতে চলে যায়। আর এই দেখে কামিনী এবং তার পরিবারের সকলেই খুবই খুশি হয়।